আচ্ছা। তোমার আচ্ছা, দেখেন শুনছি। মনে করো যে আমরা যদি আপতিত আলো এই ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত করি, তাহলে ফাই হচ্ছে কার্যাপেক্ষক, আর যে ইলেকট্রনটা বের হবে সেটার গতিশক্তি হবে হাফ এম ভি স্কোয়ার। আর এখন তোমার যে অনুযায়ী ডাটা দেওয়া থাকবে সেটা অনুযায়ী ব্যবহার হবে। এখন যদি নিবৃত্তি বিভব দেওয়া থাকে তাহলে হাফ এম ভি স্কোয়ার সমান ইভি হয়ে যাবে, যেখানে ইভি নট ভি নট হলো নিবৃত্তি বিভব। আবার কার্যাপেক্ষকের এখানেও তোমার কার্যাপেক্ষক অনেক সময় এইচ মিউ নট দিয়ে দেওয়া যেতে পারে, অথবা এইচ সি বাই ল্যামডা। ল্যামডা এর ম্যাক্সিমাম যে ভ্যালুর জন্য এখানে ইলেকট্রন নির্গত হবে সেটাও হতে পারে। এখন সেটা কোশ্চেন অনুযায়ী ইউজ করতে হবে। ওই সূত্রটা তো জানো আশা করি। এখন মনে করো ল্যামডা তরঙ্গ দৈর্ঘ্যের আলো আপতিত হলো, আর ইলেকট্রনের বেগ হলো ভি। ভি বেগে ইলেকট্রন নির্গত হলে তরঙ্গ দৈর্ঘ্য অর্ধেক হলে আবার বললো যে বেগ 3 গুণ হয়। অর্থাৎ তরঙ্গ দৈর্ঘ্য যদি অর্ধেক হয় মানে কি, λ/2 হলে বেগ 3 ভি হয়। তাহলে সর্বনিম্ন বেগে ইলেকট্রন পেতে হলে আপতিত তরঙ্গের সর্বনিম্ন সর্বনিম্ন বেগে মানে কি, জিরো ভেলোসিটিতে। মানে কার্যপেক্ষক দ্বারা আসলে কি বোঝায়? পর্যবেক্ষক তো দেওয়া নেই। মানে কার্যপেক্ষক মানে আসলে পর্যবেক্ষক মানেটা হচ্ছে যে সর্বনিম্ন যে শক্তি প্রদান করলে ইলেকট্রনটা বের হবে, সর্বনিম্ন যে শক্তি, তখন ইলেকট্রন বের হওয়ার সময় গতিশক্তি থাকবে না। অর্থাৎ যে শক্তিটা দিব সম্পূর্ণ শক্তিটাই ইলেকট্রনকে বের করতে ব্যবহৃত হয়ে যাবে। বুঝতে পারছো কি? আচ্ছা, তাহলে আমাদের এই কোশ্চেনটা পড়ো, কোশ্চেনে দেখো। তাহলে কোশ্চেন অনুযায়ী এসসি বাই ল্যামডা সমান কার্যবেক্ষক প্লাস হাফ এম বি স্কোয়ার, এটি প্রথম শর্ত। দ্বিতীয় শর্ত অনুযায়ী ল্যামডা অর্ধেক হচ্ছে মানে 2 hc/λ ইজ ইকুয়াল, কার্যাপেক্ষক তো সেমই থাকবে, আর বেগ 3 গুণ হলে সিডি স্কোয়ার হয়ে যাবে। এখন এই দুটি ইকুয়েশন থেকে আমরা যদি বিয়োগ করি তাহলে hc/λ সমান আসতেছে 4 mv স্কোয়ার, আসবে 4 mv স্কোয়ার/hc। সুতরাং এক হতে পাবো আমরা 4 mv স্কোয়ার মাইনাস হাফ mv স্কোয়ার সমান 5, তাই না? পর্যন্ত বুঝতে পারছো? তাহলে ফাই সমান আমরা লিখতে হ্যাঁ। পাচ্ছি 7/2 mv স্কোয়ার। আর আমাদের প্রশ্নে বলছে যে কার্যাপেক্ষক যদি পেয়ে যাই তাহলে ল্যামডা এর কত গুণ বেগ নিক্ষেপ করলে আমাদের কার্যাপেক্ষকের সমান হবে। তাহলে কার্যাপেক্ষকের সমান হলে 7/, কারণ কার্যাপেক্ষক হচ্ছে hc/λ0, বা ল্যামডা ম্যাক্সিমাম, যেটাই বলো না কেন সেটা কোনো ম্যাটার না। আমরা প্রথম ইকুয়েশনে ল্যামডা 1/λ এর ভ্যালু বসানোর পরে পাচ্ছিলাম
4 mv² মাইনাস হাফ mv², সেখান থেকে কার্যপেক্ষক পাচ্ছি। কার্যপেক্ষক হচ্ছে 7/2 mv², আর 7/2 mv² থেকে চলে আসলো Hc/8 কার্যপেক্ষক। তাহলে আমি ল্যামডা হুম নটটাও এখান থেকে পেয়ে গেলাম। পরে তাহলে পরেরটাতে যাই। আচ্ছা, হ্যাঁ এটা কি ওই যে ল্যামডা সমান ওই যে কি বলবো? বললো মানে প্রশ্ন অনুযায়ী ল্যামডা 7/8 ল্যামডা নট আকারে ও সরি, আচ্ছা ঠিক আছে, ল্যামডা কত? আচ্ছা। হ্যাঁ, এখানে তুমি মানে এখানে কিন্তু এটা ল্যামডা ল্যামডা আর ল্যামডা নট একই হবে না। ল্যামডা হলো আপতিত, হুম, ল্যামডা নট হচ্ছে কততে আপতিত করতে হবে, মানে শেষ যে শর্ত সেটা। আচ্ছা এরপরে এই চ্যাপ্টার থেকে তোমার ওই যে সময়ের ম্যাথ গুলো দিতে পারে। এখন সময়ের ম্যাথে তোমরা যেটা অনেকেই ভুল করে সেটা হচ্ছে যে যে কোনটাকে টি কোনটাকে টি নট ধরবে, বা বয়সের ক্ষেত্রে হ্যাঁ ওই ব্যাপারগুলো যে এরকম। ঝামেলা মনে হয় যে পিতা এত মানে গেছে, আবার 20 বছর পর আসছে, ছোট হয়েছে বড় হয়েছে, এইগুলাতে বেশি হয়, এইগুলাতে চয়েস থাকে বেশি। একজন সর্বনিম্ন কত বেগে এই চললে চ্যাপ্টারের কোনগুলা বেশি ইম্পর্টেন্ট, প্রথম দিকে ওই যে সময় দৈর্ঘ্য নাকি লাস্টের দিকের এই শক্তি সবগুলোই। ক্ষমতা? এই যে হ্যাঁ, সময়টা সবচেয়ে সময় ইম্পর্টেন্ট, তারপরে ওই যে কার্যপেক্ষকের জিনিসপাতি গুলো ইম্পর্টেন্ট, আর ওই যে তুমি আর কোনটা বললা শক্তি ক্ষমতা বলতে? মানে ওই যে আপনার উৎসের ক্ষমতা, ওই ফোটনের শক্তি, ওই যে সমান এইচে সম্পর্কিত যে বিভিন্ন ম্যাথ আছে। হ্যাঁ, দুইটাই আসবে। মানে এই সময় থেকে একটা ম্যাথ পাবা কনফার্ম, মানে উদ্ভাসে। আর তোমার হুম, ওই কার্যাপেক্ষক বা ফটো ইলেকট্রিক ইফেক্ট থেকে কনফার্ম পাবা। আচ্ছা আচ্ছা, চললে তার বয়স পৃথিবীর ব্যক্তির অর্ধেক হবে। তাহলে এটা আমরা কিভাবে করব? আমরা যেটা সূত্র জানি সেটা হচ্ছে যে এখানে কিন্তু এই টিটা কিন্তু গতিশীল, গতিশীল ব্যক্তির, হুম, আর এটা টিই আর বোঝাচ্ছি। এখন আমাদের প্রশ্ন মতে কি বলছে যে মনে করো টি সময় চললো, তাহলে পৃথিবীতে কত সময় পার হলো টিই, তাহলে পৃথিবীর ব্যক্তির বয়স কত হবে? টিই+20। আর যে ব্যক্তি ভ্রমণ করছে, আচ্ছা সরি, হ্যাঁ এটা তোমার উল্টা হয়ে যাচ্ছে। এটা হবে, এটা হচ্ছে ভ্রমণকারী, ঠিক আছে। ভ্রমণকারী, এই যে কি বললাম, এটা হচ্ছে পৃথিবীর, এটুকু বুঝছো কি? ডান পক্ষে বুঝছি, কিন্তু বামেরটা একটু আবার বলো। এখানে যেটা হচ্ছে সেটা হচ্ছে যে এই টিইটা হচ্ছে স্থির, তাহলে মানে স্থির, পৃথিবীতে যে আছে তার। হ্যাঁ হ্যাঁ, পৃথিবীর বৃত্তে হচ্ছে টিই+20, আর ভ্রমণকারী হচ্ছে টি+20।
এখন আমাদের প্রশ্নে কি বলছে, যে ভ্রমণকারীর বয়স পৃথিবীর যে আছে তার বয়সের অর্ধেক হবে। তাহলে ভ্রমণকারীর বয়স বয়স পৃথিবীতে যে আছে তার অর্ধেক। পৃথিবীতে বয়স হচ্ছে এটা, তার অর্ধেক মানে এখানে হাফ গুণ মানে এদিকে টু গুণ। এটা বুঝতে পারছো? হ্যাঁ, তাহলে এখন আর কঠিন কিছুই নেই। হ্যাঁ, it's 40। আর এখানে টিই সমান আমরা তো এটা লিখতে পারি। আর এখান থেকে এখন সবই সব তো জানোই, শুধু ভি বের করতে হবে। তাহলে ভি এখন বের করার জন্য আমরা টি কে একসাথে নিয়ে কমন নিলাম। 20 কে ওপাশে পাঠিয়ে দিলে 20 থাকবে। আর সময় সময় কি হবে? সময় অলওয়েজ পজিটিভ না? তাহলে আমরা এখান থেকে কি বলতে পারি? 1 -2 অবশ্যই পজিটিভ হবে। এই জিনিসটা এখানটা একটু অ্যাডমিশনের জন্য নতুন, সো এটা একটু বুঝতে হবে। সো আমরা লিখতে পারি, মানে তুমি এই পর্যন্ত কিন্তু একাডেমিকের সবকিছুই। আর এর পরের লাইনটা হচ্ছে যেহেতু টি ইজ পজিটিভ, সুতরাং দুইটার গুণফল হ্যাঁ। যেহেতু পজিটিভ, তাহলে এই অংশটাকেও পজিটিভ হতেই হবে। হ্যাঁ। আর এটা যদি হাফ হয়, এটা একটু মাথায় রাখবে যে √3/cos আসে। ঠিক আছে। হুম। উম, আচ্ছা, তোমাকে একটু তাহলে করতে দেই, তুমি করো দেখে, করে অ্যান্সার বলো। 30 বছর বয়সী একজন ব্যক্তি 2.28 × 10⁸ বেগে মহাশূন্য যানে করে গেল। এখন পৃথিবীতে 25 বছর পর ফিরে আসে। পৃথিবীর পর্যবেক্ষকের সাপেক্ষে 25 বছর পর ফিরে আসে। নিজ প্রেমে তার বয়স কত? এটা করো দেখে। 30 বছর বয়সী ওই একজন ব্যক্তি মহাকাশে যায় এত হ্যাঁ, বেগে। আর মানে পৃথিবী তো 25 বছর ওই হিসাবে, পৃথিবীতে যদি 25 বছর অতিক্রম হয় তাহলে ওই যে মানে তিনি পৃথিবীর মহাকাশে গেছে ওনার পর্যবেক্ষকের অনুযায়ী। সাপেক্ষে। হ্যাঁ। আচ্ছা, বুঝতে পারছি। ভাইয়া 46.2 স্যার। হ্যাঁ, ঠিক আছে। এর পরেরটা কত? পরের অ্যান্সার, পরের কোশ্চেনের।
ভাইয়া এটা সূত্রটা বুঝতেছি না 2 নম্বরে। এখানে ইলেকট্রন এত বেগে গতিশীল করতে কত বিভব লাগবে, তাহলে এখান থেকে যে পরিমাণ মোট শক্তি ইলেকট্রনের মানে মোট শক্তিটা গতি শক্তি লাগবে, সেটাই তো আমাদের ওইটা ইভি এর সমান হবে। সেখান থেকে তুমি ভি বের করবা। ওই যে ভাইয়া একটা মোট শক্তি সমান ওই যে আপনার ওই মানে এইচ সি বাই ল্যাম্ডা সমান এইচ সি বাই ল্যাম্ডা নট প্লাস ইভি এর সূত্র অনুযায়ী। না, এটা তো ফটো ইলেকট্রিক এফেক্ট না। এখন এখানে দেখো, আমরা একটা দেখছো কিনা, যদি গতিশক্তি টি হয়, টি ইকুয়াল এম সি স্কোয়ার মাইনাস এম নট সি স্কোয়ার, তাই না? মোট শক্তি মাইনাস স্থির অবস্থার শক্তি। এখন এখান থেকে হুম। মোট শক্তিকে কি লেখা যায়, এম নট বাই রুট ওভার 1 - ভি স্কোয়ার সি স্কোয়ার। তাহলে আমরা এম নট সি স্কোয়ার কমন নেই। এখন এখানে সব বসাই দাও, বুঝতে পারছি, বুঝতে পারছি। সব বসানোর পর মোট ক্যালকুলেশন শক্তি সমান করলে গতি শক্তি ভি কনসেপ্ট করলে অনুযায়ী। 5096.93 ভোল্ট। আচ্ছা, পরেরটা পড়ো। কি এর সাথে সম্পর্ক? এটা কৃষ্ণকায় বস্তু একটা ছিল, ই ইজ আহ, প্রপোর্শনাল টু টি টু দি পাওয়ার 4। ওই যে লাস্টের দিকে গুলা দেখি নাই তো, এরকম একটা সম্পর্ক দেখছিলাম কিন্তু ম্যাথ করা হয়নি। তারপরে এরকম একটা ম্যাথ পাবা, এটা হলো লরেঞ্জের সূত্রগুলো থেকে, মনে করে এটা। ওই যে ভাইয়া ইন্নার এই যে সূত্রটা পড়া, এটা দেখি নাই, মানে ক্লাস যেটুকু করছি ওইখানে নাই তো, ক্লাসের দিকটুকু করা মানে ক্লাসই হয় নাই, উদ্ভাসে শেষ কিন্তু উদ্ভাসের ক্লাস গুলা করি নাই। চিহ্ন দেওয়া করতে আছি তো, ওই ওনার এখনো শেষ হয় নাই। এই সপ্তাহে আবার ওনার কাছে পড়তে ওনার ক্লাস করতেছি তো। আচ্ছা, এটা কোশ্চেনটা এরকম কোশ্চেন দিয়ে বোঝাই তাহলে।
এখন আমাদের যে সূত্র একটা ছিল সেটা হলো টি সমান টি ড্যাশ প্লাস ভি বাই সি স্কোয়ার এক্স ডিভাইডেড বাই রুট ওভার, এটা লরেঞ্জের সূত্র থেকে আসছে। এখন আমাদের এখানে দুইটা, একটা ঘটনা দুইটা সময় ব্যবধানে হয়েছে, তাহলে T2 - T1, আচ্ছা ড্যাশ। এখন দেখো এখানে কি বলছে যে গতিশীল কাঠামোর সাপেক্ষে একই সময়ে ঘটে, একই সময়ে, তাহলে T2 - T1 কি হবে? শূন্য। আর অবস্থার পার্থক্য বা এত মিটার দূরত্বে ঘটে, দূরত্বে সংঘটিত হয়, তাহলে অবস্থার পার্থক্য x2 মানে গতিশীল কাঠামোর সাপেক্ষে x2 - x1 হবে 500। এইটুকু বুঝছো? হ্যাঁ। হুম, এখন এটি ক্যালকুলেশন করবা, ক্যালকুলেশন করলে কি হবে বিষয় কথা। বুঝতে পারছো? হুম। এই যে এখানে যে সূত্র গুলো আছে, এক্স প্রাইম সমান এক্স মাইনাস ভিটি ডিভাইডেড, মানে দুইটা, আর একটা প্লাস একটা মাইনাস, কোনটা? এখন একটা আছে এক্স এর জন্য, একটা আছে এক্স ড্যাশের জন্য, বা একটা আছে টি এর জন্য, একটা টি ড্যাশ, বা ভি ভি ড্যাশ, গুলো আলাদা আলাদা। মানে যেটা হলো গতিশীল কাঠামো সেটার জন্য ড্যাশ, আর যেটা স্থির কাঠামো সেটার সাপেক্ষে নর্মালটা আর কি। যেমন এটি কাজ, আর এটা কি আমরা স্থির কাঠামোর জন্য বের করতে বলছে না? তাহলে এটা কি স্থির, তাই না? হুম, ওই রকম। আর টি ড্যাশ হচ্ছে গতিশীল, এক্স ড্যাশ হচ্ছে গতিশীল, আর ভি তো কাঠামোর বেগ। আর একটা আছে যে এখন এটাকে যদি তুমি টি ড্যাশের জন্য লেখো, তাহলে টি ড্যাশের জন্য কি হবে? জাস্ট এই জায়গাটাতে মাইনাস হয়ে যাবে, অর্থাৎ টি ড্যাশ লিখলে টি মাইনাস বি বাই সি স্কোয়ার, তখন এক্স এক্স ড্যাশ হবে না, এক্স হবে, বাকি সব ঠিক। এই হ্যাঁ। অর্থাৎ যেখানে ভি সেখানে মাইনাস আসবে, আর মাইনাস থাকলে প্লাস হবে, এইটুকুই। বুঝতে পারছো? হ্যাঁ। তাহলে যে কোনো একটা মনে মাথায় রাখলেই পরে আরেকটা হয়ে যাবে। তাহলে এই যে লরেঞ্জের সূত্রগুলো মাথায় রেখে কি আসতে পারে। আর সময়ের ম্যাথ দেখাই দিলাম, এই যে কাঠামো, স্থির কাঠামোর জন্য দেখাই দিলাম, আর একটা কি দেখালাম, ওই যে ফটো ইলেকট্রিক ইফেক্ট দেখাই দিলাম, এরপরে মোট শক্তিরও দেখাই দিলাম, mc² - m0c²। ও এখানে ভাইয়া, আছে ওই কি যে স্টিফেনের এই কোনটা? জিনিসটা নতুন।
স্টিফেনের সূত্র যে টাইপ 5 কনসেপ্ট বুকে ই সমান নিউক্লিয়ার সিগমা এ ই টু দি পাওয়ার 4 ও সিগমা এই টাইপের জন্য এই যে এখানে আমি আপনাকে ছবি দিলাম। অনুপাত। এই যে তুমি কি এটার কথা বললা, এই যে এটা কৃষ্ণ বস্তুর, হ্যাঁ এই রকম কৃষ্ণ বস্তুর তাপমাত্রা দেখতেছি টি সমান এ সমান এটা ক্ষেত্রফল এমসিকিউর কিউ জন্য এস একটু মনে রাখতে পারো, আর অনুপাতটা মনে রাখলেই হবে। এই এটা আসলে অনুপাত। মানে এগুলো কিসের ম্যাথ নাকি মানে হ্যাঁ, এই কনসেপ্ট কি আমার কাছে নতুন স্টিফেনের সূত্র। হ্যাঁ, আর আসলে কনসেপ্ট ইন্টার লেভেলে খুব বেশি একটা নাই। মানে তোমার বই যখন অবশ্যই। রিডিং করছো তখন দেখছো না যে আহ কৃষ্ণকায় বস্তুর যে তাপ বিকিরণটা করতেছে, এই তাপটা আসলে ফোটন আকারে বিকিরণ করে, এটা তোমার আলোর তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় না, কণা ধর্ম দিয়ে ব্যাখ্যা করতে হয়। আর এটা তোমার প্লাঙ্কের যে প্লাঙ্কের তত্ত্ব ছাড়াও ব্যাখ্যা করা যাচ্ছে না, সেহেতু প্লাঙ্কের তত্ত্ব, প্লাঙ্কের আহ, কথা মতো এখানে ই হচ্ছে এইচসি বাই ল্যামডা এর সমানুপাতিক, বা এটা আসলে আলো ফোটন হিসাবে বিকিরিত হয়, সেই হিসাবে এই তত্ত্বটা আসলে চলে আসে। আর ই সমানুপাতিক T⁴ এইটুকু জানলেই মোটামুটি একাডেমিক লেভেলে হয়, এইখান থেকে আর খুব বেশি কঠিন কিছু আসবে না। অবশ্যই রাস হ্যাঁ, সেকেন্ডারি মানে অ্যাডমিশনের প্রস্তুতি ছিল মানে এই টপিক থেকে। তারপরে ওই যে আমি একটা তিন বছর ছবি দিচ্ছি যে আসলে এখানে কি দেওয়া আছে। দেখতেছি দেখি কিছু। এখানে তোমার সব ডাটা দেওয়াই থাকবে, তাহলে এখানে তুমি জাস্ট ফর্মুলাটা থেকে ফর্মুলাটা মাথায় রাখবা। এমসিকিউর জন্য রিটার্ন আসার সম্ভাবনা কম। এখান থেকে আসলে কি বলতে পারি, ই সমানুপাতিক T⁴, যেখানে টি হচ্ছে আহ তোমার বস্তুর তাপমাত্রা, আর টিএস টা হচ্ছে যে পরিবেশের তাপমাত্রা, আর ই হচ্ছে বিকিরিত তাপ। যেমন এখানে তাপমাত্রার একটা পরিবর্তন হয়েছে, তাপমাত্রার পরিবর্তনটা কিভাবে হয়েছে, আ- আ, তাপ শক্তি গ্রহণ বা বর্জন, এখান থেকে আমরা ই এর অনুপাত। আর যদি এখানে তোমার ক্ষেত্রফল আর ক্ষেত্রফল দেওয়া থাকতো, তাহলে আমরা এখানে ভ্যালু গুলো বসাই দিয়ে মোট শক্তিটাও বের করতে পারতাম। তাহলে এখানে আহ তোমার আসলে কৃষ্ণকায় বস্তুর ক্ষেত্রে তোমার বস্তু থেকে যে তাপ শক্তিটা নির্গত হচ্ছে, এটা তোমার কি বলবো, সাধারণ, আসলে এটা সাধারণ নিয়মের সাথে, সাধারণ আলোর যে তরঙ্গ ধর্মের সাথে রিলেট করা যায় না। বা কৃষ্ণকায় বস্তুটা যে আলোর তরঙ্গকে যে শোষণ করে ও শক্তি বাড়াচ্ছে বা টেম্পারেচার বাড়তেছে, এটা তোমার তরঙ্গ ধর্ম দিয়ে ব্যাখ্যা করা যায় না, এটা তোমার কণা ধর্ম দিয়ে ব্যাখ্যা করতে হয়। হ্যাঁ, আর আরেকটা হচ্ছে সমবর্তনের টপিক। সমবর্তনে সমবর্তনেও তো খুব একটা নতুন কিছু নাই। নতুন বলতে খুব একটা মেয়াদ এখান থেকে আসে না, জাস্ট দেখো প্রত্যেকটা পোলারিমিটার দিয়ে পাস হওয়ার সময় আলোর তীব্রতা অর্ধেক হয়ে যায়, এই। আর
তীব্রতা হচ্ছে পোলারোমিটারের অক্ষের সাথে কস কজ স্কোয়ারের সমানুপাতিক। এটা হচ্ছে ম্যালার্সের ল। মূলত নামটা হচ্ছে ম্যালিউস, বাংলায় লিখলে ম্যালার্স লিখছে। আর এখানে যে একটা ছবি দেখতে পাচ্তেছো, ছবিতে কি আইভি নট তীব্রতার কারেন্ট আলো তোমার একটা পোলারিমিটারের মধ্যে পোলারাইজারের ভিতর দিয়ে যাচ্ছে। পোলারাইজার কি করে, আলোটাকে কি অসমবর্তিত আলোকে সমাবর্তিত করলো, আর সমাবর্তিত করলে তীব্রতা কমে গেল। এরপরে আবার যখন পোলারাইজারের মাধ্যমে ভিতর দিয়ে পাস করলো, তখন তীব্রতা আরো কমে গেল, এবং সেটা ওই যে প্রথম পোলারাইজার আর দ্বিতীয় পোলারাইজারের মাঝখানে যে অ্যাঙ্গেল থিটা, তার কজ স্কোয়ারের সমানুপাতিক। হুম। চিত্র থেকে বুঝছো? হ্যাঁ, কিন্তু ওই যে এটা বুঝছি, ওই যে কলেজে বিস্তারের সূত্র আছে, হ্যাঁ, ওখানে যে এখানে আবার কোনগুলা নিয়ে ঝামেলা হয়। পিকআপে আবার আই থিটা আই সি দ্বারা হলো আসলে আপতন। কোনটা বোঝায়, মানে হ্যাঁ আপত্তন কোণ, কিন্তু একটা ম্যাচ দেখছিলাম কিরকম জানো, যে আপত্তন কোণ দেওয়া আছে, আবার কি যেন, মানে উল্টা পাল্টা। ওই যে আমি আপনাকে ছবি দিচ্ছিলাম, অবশ্যই দেখছি। আর আরেকটার সাথে আসে যে সাইন সাইন থিটা সি, অর্থাৎ তোমার এটি কি যেন বলে, থিটা সি। থিটা সি হলো পতিত হওয়ার পর যে 90 ডিগ্রি অ্যাঙ্গেল করে চলে যায়। কিছু মানে মনে করতেছে না ওটা কি আসলে। হ্যাঁ, এগুলোর ওটা যে একটা হচ্ছে কথা ছিল প্রতিসরণ কোণের মধ্যে। সংকট কোণ। এটা হচ্ছে সংকট কোণ থিটা সি। তাহলে এখানে সংকট কোণ দেওয়া যদি থাকে, তুমি সংকট কোণ থেকে মিউ বের করতে পারবা। মিউ থেকে এই মিউ এর ভ্যালু এখানে বসানোর পরে তুমি পতিত কোণ থিটা পি বের করতে পারবা। তাহলে তোমার, হ্যাঁ, সংকট কোণ কোনটা? এই যে থিটা সি, না, থিটা সি সেটা সিরিজ না, কিন্তু মানে সংকট বুঝলাম কোণটা না। সেটা সিধার উপর করতে হবে, কিন্তু থিটা মানে সি, সংকট থিটা সি কোণ হয় কখন সরাসরি তৈরি দেওয়া। হয় কিভাবে, কি বললা? মানে আমি বলতেছি যে আলো যে পরে একটা অ্যাঙ্গেল নিয়ে উল্লম্বের সাথে, ওই অ্যাঙ্গেলকে বলে ওই মানে আপতন কোণ থিটা পি, কিন্তু এই সংকট কোণ কোনটা, এটা জিজ্ঞেস সংকট কোণ করতেছি হলো ওরকম। যে যে কোণে আপতিত হলে আলোক রশ্মি সরাসরি 90 ডিগ্রি অ্যাঙ্গেলে প্রতিসরিত হবে, সেটাই হচ্ছে ও সংকট আচ্ছা, কোণ। তাহলে সংকট কোণ আচ্ছা। হলো থিটা সি, আর এর এর সাইন হচ্ছে 1/মিউ। তাহলে এখান থেকে যে কোনো একটা দেওয়া থাকলে তুমি বাকিটা বের করতেই পারবা। ভাইয়া সমবর্তিত আলোকে আইনর দিয়ে প্রকাশ করে না, হ্যাঁ, নাকি না না, অসমবর্তিত? অসমবর্তিত আই নট। তাহলে আই নট এই হলো যে ইনিশিয়াল। 14 নম্বর কোয়েশ্চেনে, এখানে কোয়েশ্চেনে দেওয়া আছে যে সমতল সমবর্তিত আলোর তীব্রতা এত, ওরা আই নট ওখানে ওখানে মান বসাইছে এটাই। নাকি ছবিটা পাঠাও তো, কোথায় 14 নম্বর যে। আচ্ছা, বুঝতে পারছি, 14 নম্বর। না, এটা তো না, তুমি 14 নম্বর ছবি পাঠাও। আর ইনিশিয়ালটাও বলতে পারো, আই নট কি ইনিশিয়ালও বলতে।
দিছি। একটু সমতল সমবর্তিত আলোর তীব্রতা এত। আচ্ছা, তুমি এটাকে তাহলে I1 বলো। I1 সমান কি হয়? I0/2, তারপরে I2 বা I ফাইনাল, এটা হলো কি শেষ যেটা নির্গত হয়। I2 সমান I1 cos স্কোয়ার থিটা। I1 কে আবার কি বলতে পারি? I0/2 cos স্কোয়ার থিটা। বুঝছো? হ্যাঁ, ওটাই করছে। I2 সমান I1 cos মানে স্কোয়ার থিটা। আসলে আচ্ছা, মানটা I1 তাই না? কিন্তু আমরা I1 কে I0/2 লিখতে পারি। উম, তো ওই জায়গায় বসাইছে, I0 এর জায়গায় কেন বসাইছে? ও আচ্ছা, আমরা তুমি তো কোশ্চেনটা করছো। হুম হুম, বুঝতে পারছি তোমার কোশ্চেন। হুম, আচ্ছা, তাহলে এখানে বিশেষ মধ্যে পরিহিত আলোর তীব্রতা কত? আচ্ছা, এটা তাহলে